বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির যে বঙ্গ শাখা, তারা এখন কি করবে? তারা কি ভাবছে যে খাল কেটে এসআইআর দিকে নিয়ে আসা হলো, নাকি যে উল্টোটা তারা ভাবছে এসেছে ভালোই হয়েছে, এবারে যত শত্রু নিকেশ হবে? প্রথম দফার যে ভোট হয়ে গেল বিধানসভার পশ্চিমবঙ্গে, সেইটা নিয়েই এত বেশি স্পেকুলেশন, কেউ বুঝে উঠতে পারছেন না কি করে হলো, কি করে এত ভোট পড়লো। একেবারে 94 থেকে 95% ভোট পড়েছে, এটা নাকি একেবারে রেকর্ড। কিন্তু এসব কথা যখন বলা হচ্ছে তখন মাথায় রাখা হচ্ছে কি যে এই ভোটের আগে কতজনকে, কত লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে ছাঁটাই করা হয়েছে। যদি সেই তথ্য মাথায় থাকতো তাহলে শতাংশের অঙ্কটা ঠিক মিলে যেত। দেখবেন প্রায় 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে। তাদের মধ্যেও অনেকেই মৃত, অনেকে স্থানান্তরিত, আবার প্রচুর ভোটার এমন আছেন যারা শুধু শুধুই বাদ পড়েছেন। এই আগের তালিকায় মানে গত ভোটের তালিকায় এদের সকলের নাম ছিল, আর সেই তালিকা অনুযায়ী যদি ভোট হতো তাহলে কি দেখা যেত আজকে? যদি এইরকমই ভোট পড়তো তাহলে দেখা যেত 80 থেকে 82% ভোট পড়েছে। হ্যাঁ, যদি না সবাই আতঙ্কে সবাই এসে ভোট দিয়ে দিতেন, এমনকি ফেক ভোটাররাও, কিন্তু তা তো হতো না। আর হতো না বলেই তা দেখে আজকের মতন চোখ বড় করে বিস্মিত হওয়ার জো থাকতো না। তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়ান এই নিয়ে একটা হিসেব দিয়েছেন। সেই হিসেবটার উপরে যদি চোখ রাখেন তাহলে সংখ্যা তত্ত্বের হিসেবটা বুঝতে সুবিধা হবে। উনি টুইটারে, বর্তমান এক্স যাকে বলি আমরা, তাতে একটা পোস্ট করেছেন। সেখানে 2021 আর 2026 সালের প্রথম দফার ভোট গ্রহণের একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি লিখেছেন, প্রথম দফার যেসব আসনে ভোট হলো, মানে এবারে 2021 সালে সেই যে আসনগুলো ছিল, মানে এবারে যে প্রথম দফার যে সমস্ত আসন, তাতে ভোটার ছিল 3,67,00,000। সেবার 84% ভোট পড়েছিল, অর্থাৎ ভোট দিয়েছিলেন 3,10,00,000 মানুষ, মানে ভোটার। এই যে এসআইআর এর প্রকল্প, মানে যে প্রজেক্ট এসআইআর এ, তার দরুন 2026 সালে ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে, মানে ওই কটা আসনে 3,33,00,000। আর প্রথম দফায় 92.70% ভোট পড়ার অর্থ হলো ভোট দিয়েছেন 3,09,00,000 ভোটার। এবারে দেখুন হিসেবটা কিরকম হয়। তাহলে 2021-এর তুলনায় শতাংশের নিরিখে বেশি হতেও সংখ্যায় এবার 83,674টা ভোট কম পড়েছে। কাজেই এই শতাংশের হিসেব নিয়ে অত দর কষাকষির সময় এখনো আসেনি। তবু এই ভোটদান থেকে কয়েকটা ইঙ্গিত কিন্তু স্পষ্ট। ধরে নেওয়া যেতে পারে ভোটাররা প্রায় প্রত্যেকেই চেয়েছেন নিজের ভোটটা ইভিএম বক্সে বন্দি করে রাখতে। এই তাগিদটা কেন? এই তাগিদটা হচ্ছে, মানে যদি আমরা খোলা চোখে বুঝবার চেষ্টা করি তাহলে দেখবো এসআইআর এর আতঙ্ক সম্পূর্ণরূপে গ্রাস করেছে পশ্চিমবঙ্গ। কাকে, কে, কখন, কিভাবে রোহিঙ্গা বানিয়ে দেওয়া হবে তা নিয়ে সকলেই শঙ্কিত। নির্বাচন কমিশন বা অন্যদিকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেভাবে চতুর্দিকে রোহিঙ্গা আর বাংলাদেশি দেখতে পাচ্ছে, বিজেপির যে প্রার্থীরা, বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে যেভাবে রোহিঙ্গা আর বাংলাদেশি তারাও বলে যাচ্ছেন, তার ফলে অনেকে, মানে বহু হিন্দু বাঙালি, এই বাঙালি মুসলমান তারাও নীতিতে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। তাতে কোনো সন্দেহ নেই, অবশ্যই দাঁড়িয়েছে অনেকে। কিন্তু অধিকাংশ মানুষ কি ধরে নিয়েছেন? অধিকাংশ মানুষ, মানে সিংহভাগ মানুষ ধরে নিয়েছেন এই ভোটে লাইনে যদি না দাঁড়ান তাহলে তাদের ঘটি বাটি চাঁটি হবে, সবকিছু যাবে, তাদের রেশন যাবে, ব্যাংকের পাসবই যাবে, জমি জমা যাবে, সব যাবে। এই শঙ্কায় পাগলের মতো সবাই লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। এই এসআইআর এর ফলে তৃণমূলের মূল যে দুটি শ্রেণীর কমিটেড ভোটার, তাদের নাম সবচেয়ে বেশি বাদ দিয়েছে। আমি বলেওছি এর আগে, আপনারাও জানেন। প্রথমত হচ্ছে বাঙালি মুসলিম, আর দ্বিতীয়ত মহিলা। প্রথম দফার ভোটে দেখলাম মহিলারা অস্বাভাবিক বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। এই প্রখর দাব ও দাহ উপেক্ষা করে মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন। কোনো স্লোগান নেই, আস্ফালন নেই, কেবল হাতে ধরা আছে ভোটার কার্ড আর ওই যে বুথ স্লিপ।
একে বলা যেতে পারে নীরব প্রতিবাদ। যারা ভেবেছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়া যাবে, বাংলার সাধারণ মানুষ ব্যালট বক্সে বা ইভিএম এ সেইটারই জবাব দিয়েছেন স্বতঃস্ফূর্ত ভাবে। বাঙালি মুসলিমরা যে এককাট্টা হয়ে, আবার বলছি, তাদের সিংহভাগ সিংহভাগ মূলত তৃণমূলে ভোট দিয়েছেন সেই বিষয়ে প্রায় নিঃসন্দেহ থাকা যায়। অবশ্য মালদা বা মুর্শিদাবাদে কিন্তু কংগ্রেসের অবস্থাও ভালো। সেখানে তৃণমূলের বিকল্প হিসেবে বাঙালি মুসলিমরা কংগ্রেসকে বেছে নিতে পারেন। সিপিএমের সেই সুযোগ আছে, ছিল, কিন্তু মুশকিল হলো কোথায়? সিপিএম এর যারা প্রার্থী হয়েছেন যথেষ্ট ব্রাইট, সৎ, কথা বলতে পারেন ভালো, শিক্ষিত, সব ঠিক আছে, কিন্তু সংগঠন তো তলানিতে চলে গিয়েছে। আর সেই তলানিতে চলে যাওয়ার কারণে মানুষের কাছে সিপিএম সেভাবে পৌঁছতেই পারে। যদি বা কিছুটা পৌঁছেছে প্রচারের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রচার, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ক্যামেরার সামনে, কখনো বাড়িতে বাড়িতে গিয়ে কিছুটা পৌঁছেছে, প্রার্থীরা পৌঁছেছেন, সেই যে ভোটটা, সেটা কি হতে পারে? হতে পারে এটাই ভাগ হয়ে যেতে পারে। কেননা তারা একই সঙ্গে তৃণমূল আর বিজেপিকে বিধে প্রচার করেছে, যার জন্য প্রচারের ধারটা ভোতা হয়ে গিয়েছে অনেকটা। কেন ভাগ হয়ে যেতে পারে? তৃণমূলের বিরুদ্ধে তারা যদি বলে, তাদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হলে রাজ্যের সিংহভাগ ভোটার বিজেপিকে বেছে নিচ্ছে, সেটা অতি বড় সিপিএমও জানে। আর যদি তা না দেয়, যদি সিপিএম কে ভোট দেয়, সত্যি সিপিএম কিছু ভোট নিজেদের সপক্ষে নিয়ে আসতে পারে, তাহলে আবার লাভ তৃণমূলের। একসময় সিপিএম এর যে ভোট বিজেপির কাছে চলে গিয়েছিল, তার কিছুটা অন্তত ঘর ওয়াপসি করতে পারে। এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাঙালি মুসলমান এবং যেসব হিন্দুদের নাম বাদ পড়েছে, তারা এটা জানেন বিজেপি বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়তে গেলে সেই দিদিকেই ভরসা করতে হচ্ছে। এটা এমন নয় যে দিদি সবাই নাম ঢুকিয়ে দিতে পেরেছে, এমন নয় যে দিদি এই নির্বাচন কমিশনের এই এসআইআর বন্ধ করতে পেরেছে, না, কিচ্ছু পারেনি। কিন্তু তবুও ব্যাপারটা কি হলো, পারসেপশনটা কি হলো, সকলের সামনে প্রতিভাদও কি হলো যে দিদি লড়ছেন। এই লড়াই তো লড়েছে সিপিএম, এই লড়াই তো লড়েছে কংগ্রেস, কিন্তু কোথায়? সেভাবে কোথায় দেখতে পেলাম? সেভাবে তো এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন। কাজেই হিসেব নিকেশ যাই থাকুক, শেষ পর্যন্ত কমিশনের এই এসআইআর প্রক্রিয়ায় হয়ে দাঁড়িয়েছে এই ভোটের প্রধান ইস্যু। এবারে হিসেবটা আরেকবার লক্ষ্য করুন, আরেকটা হিসেব। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে এসআইআর এর আতঙ্ক কিভাবে নাড়া দিয়েছে দেখুন, আর ভোটের হার কিভাবে বেড়েছে। দক্ষিণ দিনাজপুরে 94.98%, কোচবিহারে 94.75%, বীরভূমে 93.88%, মুর্শিদাবাদে 93.07% ভোট পড়েছে। এই সমস্ত জেলায় বিপুল পরিমাণ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, মনে রাখবেন আপনারা। কাজে আপাত দৃষ্টিতে অবশ্যই পরিসংখ্যানকে যতই বড় মনে করা হোক না কেন, ভোটার তালিকা থেকে যদি এত ভোটারের নাম বাদ না পড়তো, তাহলে হয়তো দেখা যেত ভোটদানকারীদের শতাংশের হিসেবটা একটু অন্যরকম হতো, এত বিরাট হতো না হয়তো। কিন্তু কেন বিরাট হতো না? হতো না কারণ তখন মানুষ এই আতঙ্কে ভুগতেন না, মানুষের মধ্যে এই আতঙ্ক বাসা বাঁধতো না যে এই ভোটে অংশ না নিলে তাদের জীবন অনিশ্চিত হয়ে যাবে। এবার দেখা যাক মহিলারা কেন বিপুল ভাবে ভোট দিলেন, আর কাকেই বা ভোট দিলেন। শহরের শিক্ষিত তরুণী যারা আছেন, এমনকি কিছু শহরতলিরও কিছু আছেন এরকম, তারা তৃণমূল সরকারের পক্ষে ভোট না দিতেই পারেন, মানে না দেওয়ারই সম্ভাবনা। কেন? কারণ একদিকে কর্মহীনতা, মানে বেকারত্বের হার যেভাবে বেড়েছে, তা নিয়ে তারা মোটেই খুশি নন। চাকরি চুরি এবং মহিলাদের নিরাপত্তার যে প্রশ্নটা, সেটাও কিন্তু তৃণমূল সরকারকে বারবার কাঠগড়ায় তুলেছে। এই যে তরুণীরা, শহরের যে শিক্ষিত যে সম্প্রদায়, তারা কিন্তু এই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা সহ্য করতে পারেন না, অধিকাংশ, আমি সবার কথা বলছি না। কাজে কম বয়সী তরুণীদের একটা অংশ তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ভোট দেবেন তা প্রায় নিশ্চিত। এই শিক্ষিত তরুণীদের মধ্যে সিপিএম সমর্থক কিছু কম নয়, তারা তৃণমূল আমলের দুর্নীতি এবং চাকরি চুরি মেনে নিতে পারেন না। কিন্তু গ্রাম বাংলার মহিলারা কি ভাবছেন? তারা কি এভাবে ভাবছেন? দরিদ্র বা প্রান্তিক পরিবারের গৃহবধূদের সিংহভাগ এখনো পর্যন্ত দিদিকে আশ্রয় করেই বেঁচে আছেন। মহিলাদের নিরাপত্তার প্রশ্নটা,
শহুরে সমাজকে যেভাবে আলোড়িত করেছে সেভাবে শহরতলি বা গ্রাম বাংলায় সেরকম আলোড়ন কিন্তু তুলতে পারে। আর মহিলাদের নিরাপত্তার প্রশ্নটা নিয়ে বঙ্গ বিজেপি যতই প্রচার করুক, উচ্চকিত স্বরে প্রতিবাদ করতে পারে না। কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তাদের সাম্প্রতিক তথ্য বলছে, উত্তরপ্রদেশ নারী নিগ্রহের মোট সংখ্যার বিচারে দেশের একেবারে সমস্ত তালিকার উপরের দিকে। এই এনসিআরবি তথ্যে কলকাতাকে বারবার ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। চার্জশিট পেশ করার হারেও পশ্চিমবঙ্গ অনেক রাজ্যের থেকে এগিয়ে। কিন্তু মুশকিল হলো একটাই বছর যে পরিসংখ্যানের চেয়েও নিরাপত্তার বোধ বা পারসেপশন নিয়ে রাজনৈতিক বিতর্ক বারবার তুঙ্গে উঠেছে। আবার সেটা যেমন তুঙ্গে উঠেছে, সেই রকম লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি আর্থিক সুবিধা পাওয়া মহিলারা যে সরকার এবং প্রকল্পের পক্ষে তাদের সমর্থন জানাতে বিপুল সংখ্যায় বুথমুখী হয়েছেন, এই তথ্যটা কি অস্বীকার করা যাবে? যেভাবে ভোট পড়েছে তাতে তো এমন সংশয় দেখা যাচ্ছে না যে তৃণমূলের ভোট ব্যাংকের টান পড়ছে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো সামাজিক বা আর্থিক নিরাপত্তার স্তম্ভ হিসেবে কাজ করে। এইসব প্রকল্পের সুযোগ যারা পেয়েছেন তাদের মধ্যে বহু পরিবারে হয়তো কারোর বাবা, কারোর ছেলে বা বৌমার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তারা কি করবেন? তারা কি বিজেপিকে বিশ্বাস করবেন, নাকি মুখ্যমন্ত্রীর উপরেই ভরসা করবেন? এই প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে 4 মে। আমরাও ততদিন অপেক্ষা করে থাকি সেই উত্তরের জন্য। ভালো থাকবেন সকলে। আর যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। নমস্কার।